সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজ্ঞান ক্লাসে। বিজ্ঞান ক্লাসে আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় এসো বলতে জানি এই বিষয়টি নিয়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় দুটি অংশে বিভক্ত থাকবে। প্রথম অংশে থাকবে বলের প্রকৃতি ও মৌলিক প্রকারভেদ, এবং দ্বিতীয় অংশে থাকবে ঘর্ষণ বল। এই দুটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, বলের প্রকৃতি ও মৌলিক প্রকারভেদ, এবং দ্বিতীয়টি হচ্ছে ঘর্ষণ বল। তো প্রথমেই চলে যাই বলের প্রকৃতি এবং মৌলিক প্রকারভেদ। প্রকৃতিতে যত প্রকারের বল রয়েছে তাদের মূলে রয়েছে 4 প্রকারের মৌলিক বল। আমরা আসলে অনেক রকমের বল চারদিকে তাকালে দেখতে পাই। প্রথমত আমরা দেখব যে আমাদের সবচেয়ে সুপরিচিত যে বলটা সেটা হচ্ছে অভিকর্ষ বল, বা পৃথিবী আমাদের যে বলে নিজের দিকে টানে সেই বলটা হচ্ছে সবচাইতে সুপরিচিত একটা বল। তাছাড়াও আমরা পেশি শক্তি দিয়ে বল প্রয়োগ করি, আমরা ধাক্কা মারি, টানা কোনো একটা ব্রিফকেস নিচ থেকে তুলি, সামনের দিকে গাড়ি চালিয়ে নিয়ে যাই, একটা ট্রাক আর একটা তার গাড়িতে মাল লোড করে বল প্রয়োগের সাহায্যে, আবার টেনে নিয়ে যায় সেগুলোও বল প্রয়োগের সাহায্যে। এইরকম তুমি যদি চারপাশে তাকাও তাহলে দেখবে বলের অভাব নেই, বিভিন্ন রকমের বল পাওয়া যাবে। কিন্তু তার এই যত রকমের বল আছে প্রকৃতিতে, সেই সমস্ত বলই হচ্ছে মূলত 4 প্রকারের বল থেকে উৎপন্ন। তো এই মূল বলগুলো কি কি? প্রথম যে একটা বল আমরা দেখব মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মনে করো এটা হচ্ছে পৃথিবী, আর এটা পৃথিবী আর এটা সূর্য। তো পৃথিবী আর সূর্যের মধ্যে যে বলটা কাজ করছে সেই বলটার নাম কি? পৃথিবী এবং সূর্য, আমরা জানি সূর্যকে পৃথিবী আকর্ষণ করছে এবং সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে। এই যে বলটা দিয়ে আকর্ষণ করছে এটার নাম হচ্ছে মহাকর্ষ। শুধু সূর্যের আকর্ষণ না, চাঁদও পৃথিবীকে আকর্ষণ করছে। মনে করো এটা চাঁদ, চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল এটাও কিন্তু মহাকর্ষ। আবার চাঁদের সাথে সূর্যের যে আকর্ষণ বল সেটাও কিন্তু মহাকর্ষ। অথবা মনে করো যে সূর্যের সাথে না, তোমরা বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের, সূর্যের সাথে মঙ্গল গ্রহের, এটা মনে করো মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের সাথে যে আকর্ষণ বল সেটাও কিন্তু মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের দুইটি বস্তু যে বলে নিজেদেরকে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা কিন্তু খুবই ছোট, খুবই অল্প বল, এত ক্ষুদ্র বল। মহাকর্ষ বলটা কিন্তু একটা অত্যন্ত দুর্বল বল, আমরা সহজে বুঝতেই পারি না। আমরা কেউ তো সূর্য আমাদের আকর্ষণ করছে, সূর্য এত বড় একটা জিনিস আমাদের আকর্ষণ করছে, তাহলে কি আমাদের পৃথিবীতে আমি মনে করো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে সূর্যের টানে তো আমার চলে যাওয়ার কথা এদিকে বল প্রয়োগের মাধ্যমে, কিন্তু আমরা তো যাচ্ছি না। তার মানে মহাকর্ষ বল যত দূরে চলে যায় দুটা বস্তু তত হালকা হয়ে যায়, তত কমে যায়। সূর্য আমাদের থেকে অনেক দূরে থাকায় আমাদের উপরে এই আকর্ষণ বলের পরিমাণ খুব অল্প। কিন্তু অল্প হলেও এই মহাকর্ষ বলের প্রভাবেই কিন্তু নদীতে জোয়ার ভাটা হয়। মানে সমুদ্রে ধরো এরকম সমুদ্রের জোয়ার হয়ে একদিক ফুলে যায়, সমুদ্রটা ফুলে ওঠে, যেদিকে ফুলে ওঠে সেদিকে আমরা বলি জোয়ার হয়েছে। তো এই মহাকর্ষ বলের প্রভাবেই চাঁদ এবং সূর্যের টানে কিন্তু জোয়ার হয়, কোনো জায়গায় ভাটা হয়। তো এই বিষয়গুলা মহাকর্ষ বলের প্রভাবে ঘটে। তাহলে মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের সমস্ত বস্তুই একে অপরকে একটা বিশেষ বলে আকর্ষণ করছে, এই বলটাই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল নিয়ে তোমরা ক্লাস 8-এ একটু ডিটেইলে পড়াশোনা করে এসছো, মহাকর্ষ অভিকর্ষ।
পৃথিবী আমাদের যে বল দিয়ে নিজের বুকে ধরে রেখেছে, অর্থাৎ তুমি যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছো, এটা পৃথিবী, তুমি যে এর উপরে দাঁড়িয়ে আছো, এই পৃথিবীরা কিন্তু তোমাকে একটা বলে টেনে রাখছে। সেই বলটাকে আমরা বলি অভিকর্ষ বল। অভিকর্ষ বলও এক ধরনের মহাকর্ষ। তাহলে আমরা যে পৃথিবীর উপরে হাঁটছি, চলছি, ফিরছি, এই সমস্ত বলই হচ্ছে মহাকর্ষ বল থেকে উৎপন্ন। অর্থাৎ মহাকর্ষ বল বা ওটা অভিকর্ষ বল, পৃথিবীর বুকে যে হাঁটছি আমরা, এটা অভিকর্ষ, কিন্তু এটা মহাকর্ষ বলেরই একটা বিশেষ রূপ। যখন পৃথিবী মহাকর্ষ বলের একটা অংশ হয় তখন সেটাকে আমরা বলি অভিকর্ষ। তো এক ধরনের বল আমরা দেখলাম যে আমাদের চারপাশে যত বল আছে তাদের মধ্যে একটা বল হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এই ব্যাপারে আমরা বিশ্বাস করেছি। এরপর তোমরা বইতে দেখবে যে দ্বিতীয় বলটি হলো তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বক বল কিন্তু এটা অনেক খুবই শক্তিশালী, মহাকর্ষ বলের তুলনায় একটা খুব শক্তিশালী বল হচ্ছে তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বক বল অল্প ছোট্ট একটু জায়গায় খুব কাছাকাছি থেকে কিন্তু জোরে কাজ করতে পারে। তড়িৎচুম্বক বলের একটা উদাহরণ হচ্ছে, তুমি শীতকালে তুমি চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে, এটা চিরুনি, চিরুনি দিয়ে তুমি তোমার মাথা আঁচড়াবে। শুকনা মাথা যদি থাকে তাহলেই ভালো। মাথার শুকনা চুল আঁচড়ানোর পরে তোমরা যদি একটা ছোট কাগজের টুকরার সামনে চিরুনিকে নিয়ে আসো, তাহলে দেখবে চিরুনিটা কি করবে, কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করবে। তাহলে চিরুনি কাগজের টুকরাগুলোকে আকর্ষণ যে করছে, এই যে বলটা চিরুনি লাভ করলো, এটা কিসের মাধ্যমে, তোমার চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণের মাধ্যমে এটা লাভ করলো। তাহলে চিরুনি কেন এটা আকর্ষণ করছে? তো এটার কারণ হচ্ছে চিরুনির এখানে কিছু চার্জ জমা হয়ে গেছে। চার্জ, চিরুনির উপরে কিছু চার্জ জমা হয়েছে, এই চার্জ দিয়েই এই এখানে আকর্ষণ বল তৈরি হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন বা প্রোটনের যে চার্জ, বৈদ্যুতিক চার্জ, বিদ্যুৎ বিদ্যুৎ বা বৈদ্যুতিক চার্জ, সেইগুলো থেকে যে বলটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বক বল কিন্তু শুধু আকর্ষণ করে না, তড়িৎচুম্বক বল বিকর্ষণও করে। আমরা জানি যে পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ একত্রিত হলে তারা কি করবে, বিকর্ষণ করবে। পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একত্রিত হলে তারা আকর্ষণ করবে, আর নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি একত্রিত হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে তড়িৎচুম্বক বলের মধ্যে, মহাকর্ষ বলের মধ্যে শুধু আকর্ষণ আছে, কিন্তু তড়িৎচুম্বক বলের মধ্যে আকর্ষণ বিকর্ষণ দুটিই আছে। তো এই বলগুলোকে বলা হয়, যেটা ইলেকট্রিসিটি বা চার্জের মাধ্যমে যে চুম্বক বলটা আমরা পাই সেটা হচ্ছে তড়িৎচুম্বক বল। আমাদের যে আমরা চুম্বকের ভিতরে যে বলটা দেখি, চুম্বক শক্তি, ধরো এখানে একটা চুম্বক আছে এরকম আকারের, এরকম একটা চুম্বক আছে ইউ আকারের। আমরা এ ধরনের চুম্বক দেখে থাকি যে চুম্বক দিয়ে বিভিন্ন কাজ করা হয়। এটাকে বলা হয় অসংখ্যাকৃতি চুম্বক বা নর্থ পোল সাউথ পোল। তোমরা পড়ে এসেছো ক্লাস 7-এ। হ্যাঁ, এই যে চুম্বক ঝুলিয়ে দিলাম, এই যে চুম্বকের মধ্যে চুম্বকত্ব ধর্ম আছে, এই চুম্বকত্ব ধর্ম কিন্তু এই তড়িৎ চুম্বক বলেরই ফসল। তো এই তড়িৎচুম্বক বল, তাহলে আমরা বুঝতে পারছি চার্জের মাধ্যমে, বিভিন্ন চার্জ, ইলেকট্রন বা প্রোটনের চার্জের মাধ্যমে তড়িৎচুম্বক বলগুলো উৎপন্ন হয়। তাহলে তড়িৎচুম্বক বল সম্পর্কে আমরা আরও বইটা পড়লে দেখবে আরও অনেক রকম তথ্য দেওয়া আছে। খুব সহজেই বলতে গেলে তড়িৎচুম্বক বল আমাদের আকর্ষণ বিকর্ষণ দুই করতে পারে এবং চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তড়িৎ বা চার্জ চুম্বক ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে এই বলটা একটা বস্তুর উপরে আরেকটা বস্তুর উপরে ক্রিয়া করে। তো এটা হচ্ছে তড়িৎ চুম্বক বল গেল। এরপরে আসো তৃতীয় যে বলটি, সেটা হচ্ছে নিউক্লিয় দুর্বল বল। নিউক্লিয় দুর্বল বল এটা খুব আনকমন আমাদের জন্য, কারণ আমরা সচরাচর এই ধরনের বল দেখি না। তো আমি একটা উদাহরণ দিই। মনে করো যে এখানে ভারী কোনো একটা বস্তু রাখা আছে, মনে করো মৌলিক পদার্থ, খুবই ভারী মৌলিক পদার্থ, যেমন ইউরেনিয়াম বা রেডিয়াম। হ্যাঁ, তো এই ধরনের কোনো একটা বস্তু রাখা আছে। ধরো এটা একটা ভারী মৌলিক পদার্থ। হ্যাঁ, তখন এই ভারী মৌলিক পদার্থের একটা পরমাণু যদি রাখা থাকে, ধরো এখানে হচ্ছে
ইলেকট্রন প্রোটন এগুলো আছে, ইলেকট্রন প্রোটন নিয়ে এখানে মৌলিক পদার্থের কেন্দ্রীভূত আছে। আর চারপাশে দিয়ে ইলেকট্রন আছে অনেক, ইলেকট্রন এদিকে কক্ষপথ আছে, এদিকে কক্ষপথ আছে, ইলেকট্রন চারপাশ দিয়ে ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে। তো এখন দেখা যায় যে সমস্ত পরমাণু খুব বড় অথবা ভারী, সেই সমস্ত পরমাণুর বাইরে থেকে ইলেকট্রনগুলো কিন্তু বেরিয়ে যায়। ইলেকট্রন যে বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হয় বিটা রশ্মি। ইলেকট্রনগুলো যখন বেরিয়ে যায় সেটাকে বলা হয় বিটা রশ্মি। এই নিউক্লিয়াস ভেঙে অনেক সময় ইলেকট্রনই শুধু বেরিয়ে যায় না, প্রোটনও বেরিয়ে যায়, সেটাকে বলা হয় আলফা রশ্মি। আবার আরেকটা রশ্মি আছে গামা রশ্মি, সেটা নিউট্রনের ধর্ম বহন করে। তো যখনই কোনো ভারী মৌলিক পদার্থ রাখা হয় তখন তেজস্ক্রিয় রশ্মিগুলো সেখান থেকে বের হয়ে যায়। এই তেজস্ক্রিয় রশ্মিগুলো যে বের হয়ে যায় এর অন্যতম একটা কারণ হচ্ছে, বিশেষ করে ইলেকট্রন যে বের হয়ে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে, এটার কারণ হচ্ছে নিউক্লিয় দুর্বল বল। কারণ এই নিউক্লিয় দুর্বল বল দিয়েই এই ইলেকট্রন প্রোটনের সাথে আকর্ষিত হয়ে থাকে। এই নিউক্লিয় দুর্বল বলটা যখন হালকা হয়ে যায় বা কোনো কারণে ভেঙে যায়, তখনই এই পরমাণু থেকে ইলেকট্রন বা বিটা রশ্মিগুলো বের হয়ে যায়। তো এইটা বিটা রশ্মি ক্ষরণ ব্যাখ্যা করার জন্যে এই ধরনের বলকে পরিচয় করে দেওয়া হয়েছে। বিজ্ঞানের এই বলের মানে দেখা গেছে, পরীক্ষা করে দেখা গেছে যে নিউক্লিয়াসের মধ্যে বা পরমাণুর মধ্যে এই ধরনের একটা বল বিদ্যমান। এটা দুর্বল বল হলেও মহাকর্ষ বলের মতো এত বেশি দুর্বল না। এটা বেশ দুর্বল, কিন্তু এত বেশি দুর্বল না। কিন্তু এটা বলটা খুব কাছাকাছি থেকে ক্রিয়া করে। হ্যাঁ, দুইটা পার্টিকেল খুব কাছাকাছি থাকতে হবে তবে এই বলটা ক্রিয়া করে। এরপর আসা হচ্ছে নিউক্লিয় সবল বল। নিউক্লিয় সবল বলটা কি? নিউক্লিয় সবল বল হচ্ছে ইলেকট্রন পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে, তোমরা পড়েছ, নিউট্রন এবং প্রোটন নামে দুই ধরনের কণা। স্থায়ী কণা থাকে দুই রকমের, আরও অনেক রকম কণা থাকে, ওগুলো অস্থায়ী কণা। স্থায়ী কণা থাকে দুই রকমের, নিউট্রন এবং প্রোটন। তো মনে করো একটা ভেতরে, পরমাণুর ভেতরে নিউট্রন এবং প্রোটনগুলো গুচ্ছাবদ্ধ আছে। তো এইগুলো তো নিজেদের সাথে পরস্পরের সাথে একদম সংযুক্ত হয়ে থাকে, দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, এত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে যে এটা দুইটাকে আলাদা করা যায় না সহজে। তো এই নিউক্লিয়াসের মধ্যে এই নিউট্রন প্রোটনগুলো যে বল দিয়ে নিজেদের মধ্যে সংযুক্ত থাকে বা আকর্ষণ করে যে বল দিয়ে যুক্ত থাকে, সেই বলটি হচ্ছে নিউক্লিয় সবল বল। এই তিন বলের চাইতে অনেক বেশি শক্তিশালী। এই বলটা হচ্ছে সবচাইতে বেশি শক্তিশালী। প্রকৃতিতে যত রকমের বল পাওয়া যায় সবচেয়ে বেশি শক্তিশালী বল হচ্ছে নিউক্লিয় সবল বল। এই নিউক্লিয় সবল বল এত বেশি শক্তিশালী, তোমরা শুনেছ যে নিউক্লিয়ার বোমা বা নিউক্লিয় বোমা বা পারমাণবিক বোমা নামে বিভিন্ন শব্দ শুনেছ। এই পারমাণবিক বোমা কিভাবে তৈরি হয়? পারমাণবিক বোমায় এই পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয়। আর ভেঙে ফেলা হলে এই নিউক্লিয় সবল বল সেটার বিপরীতে কাজ করে এক ধরনের শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিটাই হচ্ছে পারমাণবিক শক্তি রূপে পরিচিত। পারমাণবিক বোমা যখন বিস্ফোরণ হয় তখন সেই শক্তিটাই বের হয়ে আসে। আর সেই শক্তিটা যখন বের হয়ে আসে সেটা এত একটা বিশাল বিস্ফোরণের সৃষ্টি করে এবং এত পরিমাণ শক্তি উৎপন্ন করে যেটা পৃথিবীর জন্য মানে একটা বিপর্যয় ডেকে আনতে পারে যেখানে বিস্ফোরণ হবে সেখানকার জন্য। তো জাপানের হিরোশিমা নাগাসাকিতে এই বোমা বিস্ফোরিত হয়েছিল এবং এই বোমা বিস্ফোরণ করার পরে সেখানে মানে হাজার হাজার মানুষ তাৎক্ষণিক সেকেন্ডের মধ্যে, এক সেকেন্ডেরও ভগ্নাংশ পরিমাণ সময়ের মধ্যে সেখানে পুড়ে সব ছাই হয়ে যায় এবং দুইটা শহর একদম মরুভূমি হয়ে যায় এই দুইটা বোমা বিস্ফোরণের ফলে। তো নিউক্লিয় বোমা যে আসলে কত ভয়ঙ্কর সেটা তোমরা যদি হিরোশিমা নাগাসাকির ইতিহাস পড়ো তাহলে কিছুটা বুঝতে পারবে। তো যেটা বলছিলাম যে নিউক্লিয় সবল বল হচ্ছে পৃথিবীতে প্রাপ্ত সবচাইতে শক্তিশালী বল। এবং তোমরা জেনে অবাক হবে, আমরা যে সূর্য থেকে যে শক্তিটা পাই
সেই শক্তিটাও কিন্তু এই নিউক্লিয় সবল বলের ফলেই আসে, উৎপন্ন হয়। তো যাই হোক, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে প্রকৃতিতে আমরা যে বলগুলো পাই সে বলগুলো হচ্ছে মূলত 4 প্রকারের বল। সেই 4 প্রকারের বলগুলো কি কি? মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, নিউক্লিয় দুর্বল বল এবং নিউক্লিয় সবল বল। তো এই 4টি বলের মধ্যে মানে বিজ্ঞানীরা ধারণা করে যে পৃথিবীতে সকল বলের উৎস এক। এটা ধারণা, এর পিছনে কোনো প্রমাণ নেই। বিজ্ঞানী এটা প্রমাণ করার চেষ্টা করছে যে পৃথিবীতে যত রকমের বল আছে সব বলই একটা নির্দিষ্ট উৎস থেকে তৈরি হয়। অর্থাৎ মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, নিউক্লিয় দুর্বল বল এবং নিউক্লিয় সবল বল, এই সমস্ত যত রকম এই 4 রকমের বলই হচ্ছে আসলে মূলত একটা একটা বলের বিভিন্ন রূপ। এইটা বিজ্ঞানীদের ধারণা। কিন্তু এই ধারণাটা প্রমাণ করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা এটা এখনো ধারণার পর্যায়ে আছে। তো বিজ্ঞানের বিভিন্ন কারণে এই বিষয় নিয়ে ধারণা পোষণ করে বা এটা মতবাদ পোষণ করে যে আসলে 4টা বলই আসলে এক সূত্রে গাঁথা। তারা অনেকে বিশ্বাস করে এটা, কিন্তু এটা প্রমাণ করা সম্ভব হয়নি। তো বিজ্ঞানীরা এটা প্রমাণ করার জন্য বিভিন্ন রকমের তথ্য উপাত্ত তত্ত্ব এগুলো উত্থাপন করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, চেষ্টা করছেন যে কোনোভাবে এই ধারণাটা ভুল প্রমাণিত করা যায় কিনা অথবা সঠিক প্রমাণিত করা যায় কিনা। কোনোটাই প্রমাণ করা সম্ভব হয়নি যে এই ধারণাটা ভুল অথবা এই ধারণাটা সঠিক। তো যাই হোক, বিজ্ঞানীরা এটা খুব চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টার একটা সফলতা আছে, সেই সফলতাটা হচ্ছে বিজ্ঞানীরা অলরেডি প্রমাণ করে ফেলেছেন যে তড়িৎচুম্বক বল এবং নিউক্লিয় দুর্বল বল এটা আসলে একই বল। এই তড়িৎচুম্বক বলটা হচ্ছে নিউক্লিয় দুর্বল বলেরই একটা ফসল। এটা বিজ্ঞানীরা পরিষ্কার করে মানে এখন প্রমাণিত। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রকৃতিতে কত প্রকারের বল রয়েছে, তুমি যদি 4 প্রকার না বলে তুমি যদি 3 প্রকারের বলো, বলো যে মহাকর্ষ বল, নিউক্লিয় দুর্বল বল এবং নিউক্লিয় সবল বল, প্রকৃতিতে এই 3 প্রকারের বল রয়েছে, তাহলে তোমার উত্তর একদম সঠিক। এবং তুমি তখন উল্লেখ করে দিতে পারো যে নিউক্লিয় দুর্বল বলেরই আরেকটা বিশেষ রূপ আছে, সেটা তড়িৎচুম্বক বল। অনেক দিন পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতো তড়িৎচুম্বক বল আলাদা, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে তড়িৎচুম্বক বল আসলে নিউক্লিয় দুর্বল বলের সাথে একই একই উৎস থেকে উৎপন্ন। তো আশা করি তোমরা প্রকৃতির বল সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ। এবার চলো আমরা চলে যাই হচ্ছে বলের দুইটা বিশেষ রূপ, সেটা হচ্ছে স্পর্শ এবং অস্পর্শ বল। আচ্ছা, স্পর্শ বল কি? দুইটা বল যখন মনে করো যে স্পর্শ বল এবং অস্পর্শ বল দুইটা বল। এখন মনে করো তুমি গাড়ি চালাচ্ছ, তুমি একটা গাড়ি চালাচ্ছ, তাহলে নিশ্চয়ই তুমি কোনো না কোনোভাবে মেশিন দিয়ে হোক আর শরীরে শক্তি দিয়ে হোক তুমি কি করছো, মনে করো গাড়ি চালাচ্ছ না, তুমি মনে করো একটা গাড়িকে ধাক্কা দিচ্ছ এইভাবে। হ্যাঁ, তুমি কি করছো, গাড়িকে ধাক্কা দিচ্ছ। ধাক্কা দিতে গিয়ে তোমার মুখটা বেজার হয়ে গেছে। হ্যাঁ, তুমি খুব ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছো। তোমার পায়ে জুতা, 2 হাত এখানে কাজ করছে, তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। হ্যাঁ, এই যে তুমি ধাক্কা দিচ্ছ গাড়িটা, এই গাড়িটা ধাক্কা দিতে গিয়ে তুমি গাড়িটা যাচ্ছে যে সামনের দিকে, এই গাড়িটা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তুমি ধাক্কা দেওয়ার জন্য গাড়িটাকে স্পর্শ করেছো। তুমি কিন্তু এরকম না যে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িকে ধাক্কা দিয়ে দিচ্ছ, তা কিন্তু না। তুমি গাড়িটাকে স্পর্শ করেছো এবং ঠেলা দিচ্ছ, ফলে গাড়িটা বল প্রয়োগ করা হচ্ছে গাড়ির উপরে এবং গাড়িটা সামনের দিকে গতিপ্রাপ্ত হচ্ছে। তাহলে এই যে স্পর্শ করার মাধ্যমে বল প্রয়োগ করলে তুমি, এটা হচ্ছে স্পর্শ বল। আবার গাড়িটা দেখো, গাড়িটা কিন্তু রাস্তাকে স্পর্শ করে আছে। গাড়িটা যে রাস্তার সাথে স্থির অবস্থায় ছিল, রাস্তার উপরে স্থির আছে, এটা কিন্তু স্পর্শ করে তারপর স্থির আছে। তাহলে
গাড়ির সাথে রাস্তার যে বলটা সেটা হচ্ছে স্পর্শ বল। একটা ছেলে মনে করো এখানে একটা ছেলে মনে করো যে রাস্তা দিয়ে তুমি যখন গাড়ি ধাক্কাচ্ছ তখন সে দৌড়ে যাচ্ছে সামনের দিকে। হ্যাঁ, তো সে সামনের দিকে দৌড়ে যাচ্ছে। সে সামনের দিকে দৌড়ে যাওয়ার জন্য কি করছে, রাস্তাকে স্পর্শ করছে, স্পর্শ করে সে এই পা থেকে এই পা তুলছে, এইভাবে সে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাহলে সে যে মুভমেন্ট করার জন্য, সে নড়াচড়া করার জন্য কি করছে, সে নড়াচড়া করার জন্য রাস্তাকে স্পর্শ করতে হচ্ছে তার পা দিয়ে, তাহলে এটা হচ্ছে স্পর্শ বল। ধরো একটা বেলুন, বেলুন কি করছে, আকাশের দিকে উঠছে, তাহলে এটা কি স্পর্শ বল না অস্পর্শ বল? এটাও স্পর্শ বল, কারণ বেলুনটা বাতাসের গা ঘেঁষে আকাশের দিকে উঠছে, বাতাসের সাথে তার যে বল তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পর্শ বল। এবার হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বলটা কি? অস্পর্শ বল হচ্ছে দুইটার মধ্যে কোনো সংযোগ না থাকলে, এমনকি বাতাস না থাকলেও সেই বল কাজ করবে। দুইটা বস্তুর মধ্যে বল প্রয়োগ করা হচ্ছে, একটা আরেকটাকে টাচ করবে না। এটা আমরা সাধারণত কোথায় দেখি? আমরা সাধারণত দেখি চুম্বকের ক্ষেত্রে। মনে করো তুমি এখানে একটা চুম্বক নিয়ে আসছো, চুম্বকের নর্থ পোল মানে উত্তর মেরু নিয়ে আসছো, আর আরেকটা চুম্বকের এখানে উত্তর মেরু নিয়ে আসছো। তাহলে তুমি কখনো এই দুটাকে এক করতে পারবে না। যেই এক করতে যাবে অমনি এটা বিকর্ষণ করবে, এটাকে টাচ করার আগেই এটাকে বিকর্ষণ করবে। তাহলে এই যে বল প্রয়োগ করা হলো, এইটা কিন্তু স্পর্শ করার আগেই এটা কিন্তু বল প্রয়োগ করলো, তাহলে এটা একটা অস্পর্শ বল। হ্যাঁ, তড়িৎচুম্বক বল সাধারণত অস্পর্শ, স্পর্শ করতে হয় না, স্পর্শ ছাড়াই কাজ করে। তারপর মনে করো যে সূর্য, সূর্য পৃথিবীর উপর বল প্রয়োগ করছে, সূর্য আর এটা পৃথিবী, কত কোটি কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য যে বল প্রয়োগ করছে পৃথিবীর উপরে, এই বল প্রয়োগ করার সময় সূর্য কি পৃথিবীকে চেপে ধরেছে, কিছুই দিয়ে স্পর্শ করেছে? সূর্য আমাদের স্পর্শ করলে সাথে সাথে আমরা শেষ হয়ে যাব। তো সূর্য কিন্তু আমাদের স্পর্শ করেনি, শুধু বল প্রয়োগ করছে, তাহলে এটা হচ্ছে অস্পর্শ বল। তাহলে এই ধরনের বলগুলোকে বলা হয় অস্পর্শ বল। একটা বল, মনে করো যে একটা টেনিস বল মাটিতে পড়ছে, তাহলে টেনিস বলটা যে মাটিতে পড়ছে, পৃথিবীতে যখন পড়ছে টেনিস বলটা, পৃথিবীতে পড়ার আগে এটা যখন উপরে উঠেছে, তখন পৃথিবী বলটাকে টেনে নিচের দিকে নিয়ে আসছে। এটার জন্য কিন্তু পৃথিবী উঠে বলটাকে ধরে হাত দিয়ে ধরে নিয়ে আসেনি। তাহলে এটা কি ধরনের বল? এটা একটা অস্পর্শ বল। তাহলে আশা করি স্পর্শ বল এবং অস্পর্শ বল বুঝতে পেরেছ। বল প্রয়োগ করার সময় স্পর্শ করলেও হবে, অস্পর্শ করলেও হবে। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আণবিক বা পারমাণবিক পর্যায়ে কথা চিন্তা করলে বলা যায় সকল বলই অস্পর্শ বল। এখন আমরা এটা বোঝার চেষ্টা করব। মনে করো যে এখানে দুইটা বল, দুইটা জিনিস, একটা বস্তু আর একটা বস্তুকে স্পর্শ করে আছে। তোমার মনে হচ্ছে যে একটা বস্তু আর একটা বস্তুকে স্পর্শ করে আছে, কিন্তু তুমি যদি এই জায়গাটা জুম করো, আণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে যাও এদের মধ্যে ফাঁকা জায়গা আছে কিনা, তাহলে তোমার অনেক অনেক কাছাকাছি দৃষ্টি থেকে দেখলে মনে হবে একদম দুইটা বস্তু একটা আরেকটার সাথে লেগে গেছে খালি চোখে দেখলে। কিন্তু অনেক অনেক বড় করে জুম করে যদি তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কিছু না কিছু ফাঁকা জায়গা আছে। দুইটা বস্তুর ভেতরে একদম ঠিকঠাক দুইটা বস্তু পরস্পরকে স্পর্শ করেনি। তো তুমি মনে করলে এখানে প্রেসার দিয়ে, চাপ দিয়ে এটাকে আরো জোরে চেপে ধরলা, তারপর মনে করলে এখন বোধহয় স্পর্শ করছে। না, তুমি যদি অণুপরমাণুর লেভেলে চলে যাও, তখন দেখবো পরমাণুগুলো আসলে এরকম। পরমাণুর ভেতরে থাকে নিউক্লিয়াস, বাইরে দিয়ে থাকে ইলেকট্রন, এ থাকে নিউক্লিয়াস, বাইরে দিয়ে থাকে ইলেকট্রন। তো এরা পরস্পরকে ঠিক স্পর্শ করে না। অণুপরমাণু পরস্পরকে স্পর্শ করে না, পরস্পরকে কাছাকাছি থাকে, আকর্ষণ করে, কিন্তু একবারে ছুঁয়ে দেয় না। হ্যাঁ, কোনো কোনো সময় ছুঁয়ে দেয়, কোনো কোনো সময়, বেশিরভাগ সময় ছুঁয়ে দেয় না। এরা একটা সজ্জায়, বিভিন্ন সজ্জায় সজ্জিত থাকে। এদের মাঝখানে কিছু না কিছু ফাঁকা স্থান থাকে, দুইটা পরমাণু, দুইটা অণুর মাঝখানে ফাঁকা স্থান থাকে। এটাকে বলা হয় আন্তঃআণবিক, আন্তঃআণবিক
শূন্যস্থান বা ফাঁকা স্থান। তো এই আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকার কারণে আমরা বলতে পারি যে যদি দুইটা আলাদা আলাদা বস্তু পরস্পর সংস্পর্শে নিয়ে আসা হয়, তাহলে আপাত দৃষ্টিতে আমাদের এই যে বড়, আমরা সাধারণ মানুষ হিসেবে যদি দেখি তাহলে দেখব যে এটা পরস্পরকে স্পর্শ করে গেছে। কিন্তু যদি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় তখন দেখা যাবে যে দুইটা কিন্তু আসলে স্পর্শ করেনি, মাঝখানে কিছু না কিছু ফাঁকা জায়গা থেকে গেছে। তাহলে ওই যে ফাঁকা জায়গা থেকে গেছে, এটা কেন? কারণ অণুপরমাণুর লেভেলে চিন্তা করলে, আণবিক পর্যায়ে বা পারমাণবিক পর্যায় থেকে চিন্তা করলে দুইটা বস্তু পরস্পরকে বল প্রয়োগ করার জন্য স্পর্শ করার দরকার নেই, স্পর্শ করা ছাড়াও এরা পরস্পরকে বল প্রয়োগ করতে পারে। তাই আণবিক বা পারমাণবিক পর্যায়ের কথা চিন্তা করলে বলা যায় সকল বলই অস্পর্শ বল। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা ঘর্ষণ বল সম্পর্কে জানতে চাই। ঘর্ষণ বল সম্পর্কে তোমরা সবাই জানো। মনে করো যে তুমি একটা গাড়িকে, না একটা, মনে করো এরকম একটা ব্লক বা একটা ইটের টুকরা, আর এটা হচ্ছে তোমার একটা টেবিল। তুমি ইটের টুকরাকে বা তোমার মনে করো তোমার বই, এটা বইকে টেবিলের উপর রেখেছ। এবার টেবিলের উপর থেকে না তুলে ঘষে এদিকে নিয়ে যেতে চাও বইটাকে। দেখবে টেবিলের পৃষ্ঠ যত মসৃণ হবে তোমার তত কম ঘষা দিতে হবে। টেবিলের পৃষ্ঠ যত অমসৃণ হবে তোমার তত ঘষা বেশি দিতে হবে। যারা ক্যারাম বোর্ড খেলেছো তারা খুব ভালোভাবেই জানো যে ক্যারাম বোর্ডের গুটিগুলো একটা আরেকটাকে দিয়ে, এখানে ক্যারাম বোর্ডের উপরে রেখেই গুটিগুলো একটা দিয়ে আরেকটাকে স্ট্রাইক করতে হয়, একটা দিয়ে আরেকটাকে ধাক্কা দিতে হয়। তো এই ধাক্কা দেওয়ার সময় ধরো এটা স্ট্রাইকার, এই একটা গুটি দিয়ে আরেকটা গুটিকে তুমি ধাক্কা দেবে। তো ক্যারাম বোর্ডের যে পৃষ্ঠতল, এই পৃষ্ঠতল যদি মসৃণ না হয় তোমাকে অনেক জোরে এটা ধাক্কা দিতে হয়, আর যদি মসৃণ হয় তাহলে কম জোরে ধাক্কা দিতে হয়। এটা কেন হয়? এটা হয় হচ্ছে ঘর্ষণ বলের কারণে। প্রত্যেকটা পৃষ্ঠ, যদি দুইটা পৃষ্ঠ একসাথে থাকে, দুইটা পৃষ্ঠ পরস্পর সংস্পর্শে আসে এবং একটা পৃষ্ঠের সাপেক্ষে একটা পৃষ্ঠ স্থির রেখে আরেকটা পৃষ্ঠকে যদি তুমি ওই পৃষ্ঠের উপর দিয়ে গতিশীল করতে চাও, তখন একটা বিশেষ বল উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হচ্ছে এই যে টেবিলের পৃষ্ঠটা বা এই ক্যারামের পৃষ্ঠটা এই ব্লককে কি করছে? বাধা দিচ্ছে। ব্লক সামনের দিকে এগোতে চাইছে, কিন্তু এই টেবিলের পৃষ্ঠটা অমসৃণ হওয়ার কারণে এটা বাধা দিচ্ছে। তাহলে যে পৃষ্ঠ যত অমসৃণ তার ঘর্ষণ তত বেশি। কেন হয়? কারণ খুবই সহজ। আমরা আপাত দৃষ্টিতে যেগুলোকে মসৃণ বলে মনে করি সেগুলো আসলে মসৃণ না। সেগুলোর গায়ে ছোট 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 এরকম খাঁজ কাটা থাকে। প্রত্যেকটা জিনিসই যদি খুব ভালো করে দেখো তাহলে ছোট ছোট খাঁজ থাকবে। যে কাঠের টেবিলটা তুমি যদি দেখো তাহলে দেখবে কাঠের টেবিলের উপরেও এরকম ছোট 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 খাঁজ থাকবে, যেটা খালি চোখে দেখা হয়তো যাচ্ছে না, কিন্তু আছে। তো এখন যখনই কোনো বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুর উপরে রাখা হয়, তখন এই বস্তুর পৃষ্ঠের খাঁজগুলোর সাথে এই কাঠের পৃষ্ঠের খাঁজগুলো আটকে যায়, আটকে গিয়ে বাধা সৃষ্টি করে। এটা এদিকে যেতে চাইলে তখন উল্টা দিকে একটা বাধা সৃষ্টি হবে, এই যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। এটা যত বলে সামনের দিকে যেতে চাইবে এই পৃষ্ঠটা ঠিক তত বলই একে ফেরত দিতে থাকবে, ঠিক ততখানি বলই উল্টা দিক ঘর্ষণ বলের দিকে ফেরত দিতে থাকবে। কিন্তু যখনই এই বলটার চাইতে বেশি বল তুমি প্রয়োগ করবে তখন ঘর্ষণ বলকে ওভারটেক করে এটা সামনের দিকে চলমান হবে। তাহলে এই যে সামনের দিকে চলমান হলো, হতে চাইলে যে বস্তুটা গেল, এটা যাইতে চাইলে কি করতে হবে? ঘর্ষণ বলটাকে অতিক্রম করে বেশি বল দিতে হবে। তো এই জন্য ক্যারামের বোর্ড যদি অমসৃণ হয়, এই জন্য ক্যারাম খেলতে অসুবিধা হয়, তখন আমরা কি করি? বোরিক পাউডার বা বোরিক অ্যাসিড বা স্মুদার ব্যবহার করে আমরা সেটাকে কি করি? মসৃণ করে নিই। মসৃণ করে নিয়ে তারপর ক্যারাম খেলি। তোমরা যারা ক্যারাম খেলেছো তারা জানো। তো আমরা আরও কিছু ঘর্ষণের বিষয় জানি।
আমরা খাতার মধ্যে যদি লিখি, খাতাটা যদি একটু খসখসে পৃষ্ঠা হয় তাহলে দেখবে আমাদের কলম দিয়ে লিখতে অসুবিধা হয়। আমরা যদি গাড়ি চালানোর কথা চিন্তা করি, দেখবে যে রাস্তা অনেক সময় হাইওয়েগুলো একটু অমসৃণ করা থাকে, এরকম খাঁজকাটা খাঁজকাটা অমসৃণ করা থাকে। কেন অমসৃণ করা থাকে? যাতে গাড়িগুলো ব্রেক করলে সহজেই গাড়িগুলো আটকে যায়। গাড়িগুলো ব্রেক করার সাথে সাথে যেন আটকে যায় এবং গাড়িগুলো যেন ইচ্ছা করলেই খুব হাই স্পিডে না চলতে পারে। এই জন্যে রাস্তাটা অমসৃণ করা থাকে। তো এই বিভিন্ন কারণে এই রাস্তা অমসৃণ করে ঘর্ষণ বাড়ানো হয়। তো এইগুলো হচ্ছে ঘর্ষণের উদাহরণ। এখন ঘর্ষণ কত প্রকার? ঘর্ষণ হচ্ছে ৪ প্রকার। একটা হচ্ছে স্থির ঘর্ষণ, একটা হচ্ছে গতি ঘর্ষণ, একটা আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এটা বোঝা খুব সহজ। স্থিতি ঘর্ষণ মানে হচ্ছে, মনে করো তুমি এদিকে একটা হেলানো তল রাখছো, এখানে তুমি একটা বই রেখে দিয়েছো। এই বইটা পড়ছে না নিচের দিকে। কেন পড়ছে না? কারণ বইটা যথেষ্ট বল পাচ্ছে না, নিচের দিকে পড়ার জন্য যথেষ্ট বল সে পাচ্ছে না, জন্য পড়ছে না। এটা স্থির আছে। কেন স্থির আছে? বইটা যদি এই তলটা যদি মসৃণ হতো, খুব মসৃণ হতো, তাহলে কিন্তু বইটা পিছলে পড়ে যেত। কিন্তু এই কাত হেলানো তল হওয়া সত্ত্বেও বইটা পড়ছে না কেন? পড়ছে না কারণ হচ্ছে এই বইটা ঘর্ষণ বলের কারণে আটকে আছে। তাহলে যে ঘর্ষণ বল বস্তুকে স্থির করে রাখে সেই ঘর্ষণটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে? যে ঘর্ষণ বল বস্তুকে স্থির করে রাখে বা স্থির হওয়ার জন্য দায়ী, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কাকে বলে? গতি ঘর্ষণ বল হচ্ছে দুইটা বস্তু যদি একটা অপরটার সাপেক্ষে গতিশীল হয় তখন যে ঘর্ষণ বলটা কাজ করে, তখন সেটাকে বলা হয় গতি ঘর্ষণ। যেমন এই বস্তুটা মনে করো যাচ্ছে, এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এফ বল প্রয়োগ করে যাচ্ছে, তাহলে এই বলটা যে যাচ্ছে, যাওয়ার জন্য এফ বল প্রয়োগ তাকে করতে হচ্ছে। অর্থাৎ এফ বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে। তাহলে নিশ্চয়ই এইখান থেকে ঘর্ষণ বলটাও এরকম হচ্ছে, ঘর্ষণ বলটা এদিকে এফ বল প্রয়োগ করছে। হ্যাঁ, তো এই যে একটা তল আরেকটা তলের উপরে যে যখন গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। এরপর হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে কোনো জিনিস যদি ঘুরে ঘুরে চলে, যেমন সাইকেলের চাকা। সাইকেলের চাকাটা কেমন? সাইকেলের চাকা এই যে সাইকেলের চাকা ঘুরে ঘুরে, সাইকেলের চাকা কিন্তু ঘুরে ঘুরে চলবে। ঠিক আছে? তো এটা মনে করো সাইকেলের চাকা। সাইকেলের চাকাটা কি হবে? ঘুরে ঘুরে রাস্তার উপর ঘুরে ঘুরে চলবে। তাই এই যে ঘূর্ণায়মান অবস্থায় যে ঘর্ষণ লাভ করবে, আবর্তিত হবে, রোল রোল করে করে যাবে, সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। তো সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবার সাইকেলের ব্রেক যদি চিন্তা করো, কেউ যদি বলো সাইকেলের ব্রেক কি ধরনের ঘর্ষণ, সাইকেল নাম শুনেই বলে দিব না যে আবর্ত ঘর্ষণ। সাইকেলের ব্রেক যদি কেউ ধরে, তখন তোমরা জানো সাইকেলের ব্রেক ব্রেক এই জায়গায় এসে একটা ব্রেক শু থাকে, ব্রেক শু নামে একটা জিনিস থাকে। সেই ব্রেক চেপে ধরলে এই জায়গায় একটা ঘর্ষণ তৈরি হয়, সাইকেলের চাকাটাকে আটকে দেয়। দুইটি নরম ব্রেক শু থাকে, এই নরম দুইটি ব্রেক শু ওই সাইকেলের যে চাকার হুইল বা রিং, এই রিংয়ের সাথে আটকানো থাকে। যখনই ব্রেক চেপে ধরে মানুষ, তখনই হচ্ছে এই রিংয়ের সাথে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, এই ঘর্ষণটা সাইকেলটাকে থামিয়ে দেয়। এটা কিন্তু গতি ঘর্ষণের উদাহরণ। হ্যাঁ, যে গতিশীল অবস্থায় আমরা একটা ঘর্ষণ প্রয়োগ করছি, তাহলে এটা গতি ঘর্ষণের উদাহরণ। আর এটা হচ্ছে আবর্ত ঘর্ষণের উদাহরণ, যে সাইকেলের চাকাটা রাস্তার সাথে যে ঘর্ষণ প্রয়োগ করবে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাহলে সাইকেলের ব্রেকের ঘর্ষণ হচ্ছে গতি ঘর্ষণ, সাইকেলের চাকার ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ। এরপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ হচ্ছে বাতাস বা পানির সাথে যে ঘর্ষণ হয় সেটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যেমন একটা গ্যাস বেলুন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, তাহলে এই যে উপরের দিকে উঠে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই সায়েন্স ফেয়ার বা স্পোর্টস বিভিন্ন অনুষ্ঠানে দেখেছো বেলুন ওড়ানো হয়। একটা বেলুন উড়িয়ে দেওয়া হলো, এক বা একাধিক বেলুন, অনেকগুলো বেলুন আমরা আকাশে উড়িয়ে দিলাম।
এই যে বেলুন আকাশে উঠছে, এই ওড়ার সময় নিশ্চয়ই বাতাসের একটা বাধা বেলুনের উপর কাজ করছে। এই বাতাসের যে বাধা কাজ করছে, বাতাস যে বেলুনের গায়ের সাথে কাজ করছে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আবার মনে করো যে পানির মধ্যে দিয়ে সাঁতার কাটার সময় আহ, মাছ পানির মধ্যে দিয়ে সাঁতার কাটার সময় মাছের শরীরের সাথে পানির কি একটা ঘর্ষণ হচ্ছে না, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অথবা মনে করো সাবমেরিন, ডুবোজাহাজ, ডুবোজাহাজ পানির নিচ দিয়ে চলছে, হ্যাঁ, এখানে মানুষ বসে আছে, এটা একটা ডুবোজাহাজ পানির নিচ দিয়ে চলছে, এই যে পানির নিচ দিয়ে চলছে এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে প্রবাহী ঘর্ষণ আশা করি বুঝতে পেরেছ, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। এখন ঘর্ষণ কমানো এবং বাড়ানো, আমরা কি সবসময় ঘর্ষণ কমাতে চাই? না, আমরা কোনো কোনো সময় ঘর্ষণ কমাতে চাই, আবার কোনো কোনো সময় ঘর্ষণ বাড়াতে চাই। তোমাদের বইয়ে দেখবে অসংখ্য উদাহরণ আছে যেখানে ঘর্ষণ কমানো হচ্ছে এবং বাড়ানো হচ্ছে। চলো আমরা দেখে নিই যে ঘর্ষণ কমানো বাড়ানোর কি কি উদাহরণ দেওয়া আছে। ঘর্ষণ কমানোর জন্যে একটু খেয়াল করো, ঘর্ষণ কমানো, যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা, এটাই হচ্ছে ঘর্ষণ কমানোর বুদ্ধি। যেমন বিমান, আকাশে বিমান ওড়ে, বিমানের যে গা বা বিমানের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠটাকে অত্যন্ত যত্নের সাথে একদম মসৃণ তৈরি করা হয়, বা রকেট বা স্যাটেলাইট, এগুলোর শরীরটাকে বা বাইরের অংশটাকে একদম মসৃণ করা হয় কেন? যাতে বাতাসের সাথে ঘর্ষণ কম হয়, মসৃণ জিনিসের সাথে ঘর্ষণ কম হয়। তুমি একটা টেবিলকে মসৃণ করে তৈরি করলে সেখানে টেবিলের উপর ঘর্ষণ কম হবে। ক্যারাম বোর্ড খেলার যে বোর্ডটা, সেটাকে মসৃণ করে তৈরি করা হয়। তেল বা মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট, দুটি তলের মাধ্যমে মাঝখানে লুব্রিক্যান্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমা যায়। তোমরা দেখেছো মোটরসাইকেল বা গাড়ির ক্ষেত্রে মোবিল বা তেল বা গ্রিস ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করলে কি হয়, মোটরসাইকেলটা ভেতরে যে যন্ত্রাংশগুলো, এই যন্ত্রাংশগুলোর মধ্যে ঘর্ষণ কমে যায়। ঘর্ষণ কমে গেলে সুবিধা কি? ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, আর এই তাপ যদি আমরা কমিয়ে ফেলতে পারি, কম তাপ উৎপন্ন হবে, ইঞ্জিনটা কম গরম হবে, তাতে করে শক্তির ক্ষয় কম হবে। তো এই বা যন্ত্রাংশ ক্ষয় কম হবে, ক্ষতি কম হবে। তো এই দুই মানে মোটরসাইকেল বা গাড়িতে যদি কেউ তেল বা মোবিল বা গ্রিস নিয়মিত না ব্যবহার করে, তাহলে কি হবে? তার ইঞ্জিনের ক্ষতি হবে, যন্ত্রাংশগুলো ক্ষয় হয়ে যাবে। এই জন্যে ঘর্ষণ কমানোর জন্য তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ বা লুব্রিক্যান্ট এগুলো ব্যবহার করা হয়। চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। তোমরা দেখেছ যে চাকার আবর্ত ঘর্ষণ তৈরি করে। তো চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে কাজ করা যায়। গতি ঘর্ষণ বড় হয় আর আবর্ত ঘর্ষণ ছোট হয়। তো আবর্ত ঘর্ষণ ছোট হওয়ার কারণে যদি কোনো কাজে চাকা ব্যবহার করা যায় তাহলে ঘর্ষণ খুব কম হয়। যেমন দেখবে তোমাদের কলম, তোমাদের কলমের মাথায় একটা নিব দেওয়া থাকে, নিবের মাথায় একটা ছোট্ট বলের মতো জিনিস দেওয়া থাকে। এই বলটা কি করে? এই বলটা ঘুরে ঘুরে কাজ করে। বলটা যখন তুমি কলম দিয়ে খাতায় লিখতে যাও, বলটা ঘুরতে থাকে, আর এই ঘুরতে গেলে সে আবর্তন করে এবং আবর্ত ঘর্ষণে ফলে তুমি তাড়াতাড়ি লিখতে পারো। এই জন্য বল পয়েন্ট কলম দিয়ে তাড়াতাড়ি লেখা যায়। কিন্তু তুমি যদি ফাউন্টেন পেন ব্যবহার করো, ফাউন্টেনের পেনের ক্ষেত্রে মাথায় কোনো বল থাকে না, বা ঝর্ণা কলম, মাথায় বল না থাকার কারণে এটা থেকে একটা মাথাটা একটু গোল করে কাটা থাকে, তো ওইটা দিয়ে লিখতে দেরি হয়। বা আগে যে কলম দিয়ে লেখা হতো, বাঁশের কলম বা খাগের কলম, এর মাথাগুলো গতি ঘর্ষণ ব্যবহার করতো, এই জন্য লিখতে দেরি হতো। কিন্তু বল পয়েন্ট কলম দিয়ে লিখতে সুবিধা, কারণ হচ্ছে এখানে আবর্ত ঘর্ষণ কাজ করে। ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলোর আবর্তন ঘর্ষণে সাহায্যে ঘর্ষণ কমানো সম্ভব। যেমন তোমার সাইকেলের চাকায় অথবা ফ্যানের দেখবা, ফ্যানের গোড়ায় দেখবা বিয়ারিং ব্যবহার করা হয়। বিয়ারিংটা জিনিসটা কি? বিয়ারিং জিনিসটা অনেকটা এরকম, মনে করো যে এই দিকে একটা হুইল থাকে,
আর মাঝখানে একটা হুইল থাকে, মাঝখানে থাকে ছোট ছোট বল, এখানে এরকম বল থাকে। এখানে বল থাকে এরকম, এই বলগুলোর সাথে এভাবে সংযুক্ত থাকে দুইটা পৃষ্ঠ। তো বিয়ারিং এর কাজ কি? এই বলগুলো দুইটা পৃষ্ঠের মাঝখানে এভাবে আটকানো থাকে যাতে বলগুলো বের না হয়ে যেতে পারে। তো বিয়ারিং এর মাঝখানের অংশটা ফিক্স থাকে, মাঝখানে কোনো একটা দণ্ডের সাথে লাগানো থাকে, আর বাইরের অংশটা ঘূর্ণায়মান থাকে। তো যদি আমরা বলগুলো না থাকতো তাহলে একটা স্থির তলের সাপেক্ষে আরেকটা তলকে ঘুরতে অনেক কষ্ট হতো। এই বাইরে যে একটা বাইরে দিয়ে একটা চাকা আছে, এই চাকাটার ঘুরতে অনেক কষ্ট হতো, আর ভেতরের চাকাটা স্থির রেখে বাইরের চাকাটাকে ঘোরাতে গেলে অনেক কষ্ট হতো। কিন্তু মাঝখানে বল দিয়ে দেওয়ার কারণে এই বল, স্টিলের বা লোহার বল ব্যবহার করার, মসৃণ বল ব্যবহার করার কারণে এই বলগুলো ঘুরতে থাকে, ফলে এখানে গতি ঘর্ষণের পরিবর্তে আবর্ত ঘর্ষণ তৈরি হয়, এর ফলে ঘর্ষণ কমে যায়। এরপর গাড়ি বা বিমান এ ধরনের যানবাহন এমনভাবে ডিজাইন করা হয় যেন বাতাসে ঘর্ষণ তৈরি না করে স্ট্রিমলাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে চলে যেতে পারে। তো বিমানের ইয়েটা কেমনভাবে তৈরি করে, বিমানের মাথাটা এরকম সূচালো থাকে, যত গতি সম্পন্ন বিমান তত তার মাথাটা থাকে এরকম সূচালো। গাড়ির মাথা থাকে এরকম সূচালো কেন? কারণ হচ্ছে এতে করে বাতাস যে আসে, বাতাসটা এইভাবে আসে, যখনই এর গতি বেশি বৃদ্ধি পায় তো বাতাসটা তাকে সামনে এভাবে আঘাত করে এবং এভাবে বেঁকে উপর দিয়ে চলে যায়। খুব অল্প পরিমাণ ঘর্ষণ দিয়েই বাতাসটা দ্রুত বেগে গাড়ির গা বেয়ে চলে যায়, কিন্তু গাড়িটাকে আর আটকায় না, এদিক দিয়ে চলে যায়, বাতাসটা, ঘর্ষণটা কম হয়। যদি গাড়িটা এরকম না হয়, গাড়িটা এরকম হতো বা প্লেনের মাথা যদি এরকম চার কোণাতে হতো, তখন সামনের দিক থেকে বাতাসের ফোর্সটা অনেক বেশি পাওয়া যেত, বাতাসটা সহজে যেত না, এদিক থেকে একটু ঘর্ষণ করতো, এদিক থেকে ঘর্ষণ করতো। কিন্তু এখন যেটা হচ্ছে, বাতাসকে দুই সাইডে কাটিয়ে দেয় বা ভাগ করে দেয়, এবং এই পৃষ্ঠটা খুব মসৃণ, কাঁচ বা এই জাতীয় পদার্থ দিয়ে এবং খুব সুন্দর মসৃণ করা থাকে বিভিন্ন রং দিয়ে। তো এই কারণে হচ্ছে সহজে বাতাসের ঘর্ষণটা ওখানে কোনো প্রভাব ফেলে না। এরপর হচ্ছে যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গা থাকে তাহলে একে অন্যকে স্পর্শ করে, তাহলে ঘর্ষণ কমানো যায়। এটা একটা কলমের নিবই একটা উদাহরণ, যে খুব অল্প জায়গা দেওয়া থাকে যাতে ঘর্ষণ কমানো যায়, যে কলমের নিব যত সূক্ষ্ম সেটা দিয়ে তত কম ঘর্ষণের মাধ্যমে লেখা সম্ভব। তারপর হচ্ছে ঘর্ষণরত দুটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়, কাজেই লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ বল কমে যায়। তো যদি দুইটা পৃষ্ঠের মধ্যে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ আমরা বেড়ে যাচ্ছে, লম্বভাবে আরোপিত বল যদি কমানো যায় তাহলে ঘর্ষণ বল কমানো যায়। সেটা কীরকম? মনে করো যে এরকম দুইটা পৃষ্ঠ, আমরা যদি এই পৃষ্ঠের উপর দিয়ে এই ইঁটটাকে বা এই ব্লকটাকে আমরা এই পৃষ্ঠের উপর দিকে এদিকে নিতে চাই আর পৃষ্ঠটা স্থির থাকবে, তো এইভাবে নিয়ে যাওয়াটা কষ্ট। তো কারণ কি, ইঁটটার নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, এটা মহাকর্ষের কারণে এমজি বল প্রয়োগ করছে। তো আমরা যদি কোনোভাবে ইঁটের এই বলটা কমিয়ে দিতে পারি, অর্থাৎ উপরের দিকে আমরা কোনো কিছু দিয়ে একটু টেনে ধরতে পারি, উপরের দিকে যদি কোনো কিছু দিয়ে টেনে ধরতে পারি তাহলে এই এমজি বলটা মানে নিচের দিকে যে লম্বভাবে বল ক্রিয়া করছে সে বলটা কমে যাবে, ফলে এইখানে ঘর্ষণটাও কমে যাবে। তারপর ঘর্ষণ বাড়ানোর জন্যে ঠিক বিপরীত কাজগুলো করতে হয়। সেটা হচ্ছে যেগুলো তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো খসখসে করে তোলা, যেগুলো তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো আরও জোরে চেপে ধরার ব্যবস্থা করা, পরস্পরের আরও কাছাকাছি নিয়ে আসা, ঘর্ষণরত দল দুটির মাঝখানের গতিকে থামিয়ে স্থির করে ফেলা,
হ্যাঁ, ঘর্ষণ তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি হয়। ঘর্ষণরত তলের মাঝখানে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা, দুইটা তলের মধ্যে যদি খাঁজ কেটে দেই বা ঢেউ খেলানো করে দেই, যেটা রাস্তার উদাহরণ দিয়েছি আমি, সেখানে ঘর্ষণ বেশি হয়। যেমন পানি বা তরল থাকলে সেটি ঘর্ষণ বাড়াতে পারে। আর পানি বা তরল থাকলে সেটি খাঁজের ভিতরে ঢুকে গিয়ে পৃষ্ঠদেশে ঘর্ষণ বাড়াতে পারে। বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো, যদি প্রবাহী ঘর্ষণ বৃদ্ধি করতে চাই তাহলে যে ঘনত্ব, বাতাস বা তরলের ঘনত্ব বাড়িয়ে দিতে হবে, তাহলে ঘর্ষণ বৃদ্ধি পাবে। বাতাস বা তরলের ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, যে পৃষ্ঠটা বাতাসের সাথে ঘষা খাচ্ছে সেই পৃষ্ঠটা বাড়িয়ে দেওয়া, এটা একটা কাজ। এটার ফলেও ঘর্ষণ বৃদ্ধি পাবে। চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেওয়া, যে আমরা বল বিয়ারিং দিয়ে ঘর্ষণ কমিয়ে দিয়েছিলাম, সেটা সরিয়ে দিলে ঘর্ষণ বৃদ্ধি পাবে। তখন ঘর্ষণ কমানো বাড়ানো সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা জানবো ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব কেন বলা হয়। ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় এর কারণ হচ্ছে, ঘর্ষণের কারণে তাপ শক্তি তৈরি হয়। শীতের দিনে আমরা হাত ঘষে হাত উত্তপ্ত করি, এইভাবে আমরা বুঝতে পারি ঘর্ষণে তাপ শক্তি উৎপন্ন হয়। গাড়ির ইঞ্জিন গরম হয়ে ওঠে, সেটাও ঘর্ষণের কারণে। কাজে ঘর্ষণ কারণে অপ্রয়োজনীয়তা সৃষ্টি করে তাপের শক্তির অপচয় করে। ঘর্ষণের কারণে অপ্রয়োজনীয়তা সৃষ্টি করে শক্তির অপচয় হয়। গাড়ি, প্লেন, জাহাজ, সাবমেরিন ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। এভাবে দেখা হলে মনে হতে পারে ঘর্ষণ বুঝি আমাদের জীবনের একটা উপদ্রব ছাড়া আর কিছুই নয়। আমরা যখন পেন্সিল দিয়ে লিখি, ঘর্ষণের কারণে পেন্সিলের নিব ক্ষয় হয়ে যায়। তারপরে আমরা যখন দেখি যে অতিরিক্ত ঘর্ষণের কারণে রাস্তায় চলতে অসুবিধা হচ্ছে, তখন আমাদের সেই ঘর্ষণটাকে উপদ্রব বলে মনে হয়। কিন্তু আমরা জানি যে ঘর্ষণ আছে বলে আমরা হাঁটতে পারি, রাস্তায় গাড়ি চলতে পারে, কাগজে পেন্সিল কলম দিয়ে লিখতে পারি, দালান গড়ে তুলতে পারি, প্যারাসুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি। এই ধরনের অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে ঘর্ষণ না থাকলে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করা যেত না। তাই ঘর্ষণকে উপদ্রব মনে করা হলে আমাদের মেনে নিতে হবে, কারণ এটি আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপদ্রব। তাই ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কেন, এটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। তোমাদের একটা প্রশ্ন এভাবে যদি কেউ করে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, যে সঙ্গে তুমি একমত কিনা, তখন তুমি বলবে অবশ্যই আমি একমত। কারণ বলে তুমি একটা প্যারায় লিখবে ঘর্ষণ কেন প্রয়োজনীয়, এই ব্যাখ্যাটা দিবে। এই ঘর্ষণ ছাড়া আমরা লিখতে পারতাম না, ঘর্ষণ ছাড়া প্যারাসুট দিয়ে নিচে নামতে পারতাম না, ঘর্ষণ ছাড়া গাড়ি চলতো না, হাঁটতে পারতাম না। তো এই সমস্ত কাজের জন্য ঘর্ষণ প্রয়োজন আছে। আবার ঘর্ষণ কেন উপদ্রব, ঘর্ষণ উপদ্রব এটা কেন মনে হয়, কারণ অনেক সময় ঘর্ষণের কারণে অতিরিক্ত জ্বালানি খরচ হয়, ঘর্ষণের কারণে ইঞ্জিনগুলো ক্ষয় হয়ে যায়, ঘর্ষণের কারণে আমাদের অপ্রয়োজনীয় শক্তি উৎপাদন করে জ্বালানি বেশি খরচ হয়। তারপর ঘর্ষণের কারণে আমাদের যাত্রাপথে বাধার সৃষ্টি হয়, এরোপ্লেন সামনের দিকে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হয়, সাবমেরিন সহজে চলতে পারে না। তো এ ধরনের একটা সমস্যা আছে ঘর্ষণ। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ করতে গেলে প্রথমে যে বাধাগুলো সামনে আসে, সেটার মধ্যে একটা হচ্ছে এই ঘর্ষণ। হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ার যদি হতে তাহলে দেখতে যে এই ঘর্ষণকে এড়ানোর জন্য তোমার অনেক রকম মেকানিজম একটা যন্ত্রের মধ্যে রাখার প্রয়োজন হতে পারত। তো ঘর্ষণকে এড়ানোর জন্য আমরা যে কাজগুলো করে থাকি, অনেক রকম কাজ করে থাকি, এই জন্য ঘর্ষণকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় এটা একটা ইভিল, মানে একটা শয়তানি বিষয়। কিন্তু এটাও মনে রাখতে হবে ঘর্ষণ হচ্ছে নেসেসারি। ঠিক আছে, তাহলে এটাকে বলা যায় নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় উপদ্রব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। তোমাদের জন্য যেটা কাজ হচ্ছে, তোমরা দেখো তোমাদের বইতে এই অধ্যায় শেষে তোমাদেরকে অনেকগুলো বহু নির্বাচনী এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটি দেওয়া আছে।
তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই তোমাদের বইয়ে যে দুটি সৃজনশীল আছে এই দুটো সুন্দর করে লিখে তোমরা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।